ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন তত্ত্ব আছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। তার মধ্যে আজকের আলোচ্য বিষয় হলো নয়া বাস্তববাদের দৃষ্টিভঙ্গিতে উদারনীতিবাদের সমালোচনা। বিভিন্ন অরাষ্ট্রীয় একক রয়েছে। বিশ্ব ব্যবস্থাতে বিভিন্ন রাষ্ট্র রয়েছে। নয়া বাস্তববাদে অরাষ্ট্রীয় সংস্থাকে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় এককে গুরুত্ব দিতে হবে। বাস্তববাদে অরাষ্ট্রীয় সংস্থাকে স্বীকার করা হয়, কিন্তু অরাষ্ট্রীয় সংস্থা নন স্টেট অ্যাক্টরস, বিভিন্ন বাণিজ্যিক সংস্থা, এমএনসি, আন্তর্জাতিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, এই সমস্ত অরাষ্ট্রীয় সংগঠনকে, যেখানে বাস্তববাদ গুরুত্ব না দিয়ে রাষ্ট্র শক্তিকে, রাষ্ট্রের ক্ষমতাকে গুরুত্ব দিয়েছে। অরাষ্ট্রীয় সংস্থাকে গুরুত্ব দানের কথা বলেছে নয়া বাস্তববাদী তত্ত্ব। নয়া বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা কেনেথ ওয়ালজ থিওরি অফ ইন্টারন্যাশনাল গ্রন্থে 1979 সালে লেখা বইটা, এই গ্রন্থে বলেছেন যে বিশ্বের প্রত্যেকটি শক্তিশালী রাষ্ট্র তারা নিজেকে শক্তিশালী বলে প্রকাশ করে, জাহির করে। যতই তারা শক্তিশালী হোক না কেন, তাদের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি এবং রাজনৈতিক দিক থেকে শক্তিশালী হোক না কেন, তারা বিশ্বের যে সিস্টেম, গ্লোবাল লেভেলস, বিশ্ব কাঠামো, সেগুলিকে তারা গুরুত্ব দেয় না। ওয়ালাস বলেছেন যে এগুলিকে, অর্থাৎ বিশ্ব কাঠামোকে গুরুত্ব দিতে হবে। স্টেট অ্যাক্টরস সার্বভৌম ক্ষমতার অধিকারী, চূড়ান্ত ক্ষমতার অধিকারী। স্টেট অ্যাক্টরস অর্থাৎ রাষ্ট্রগুলি তার পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে স্বাধীন ভূমিকা পালন করে, সম্পূর্ণ স্বাধীনভাবে বিদেশ নীতি নির্ধারণ করে এবং আভ্যন্তরীণ রাজনীতিকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনা করে। প্রত্যেকটা রাষ্ট্রই সার্বভৌম, কিন্তু সামর্থ্যের দিক থেকে প্রত্যেকটা রাষ্ট্র কি সমান সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে? আমরা দেখব যে শক্তিশালী রাষ্ট্রগুলি প্রত্যেক রাষ্ট্রই চরম ক্ষমতার অধিকারী হতে চায়, সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী হতে চাই, বিশ্ব ব্যবস্থার উপর আধিপত্য বিস্তার করতে চাই, কিন্তু বাস্তবে সামর্থ্যের দিক থেকে, অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক সামর্থ্য, বিভিন্ন দিক থেকে, সামরিক সামর্থ্য, বিভিন্ন দিক থেকে রাষ্ট্রগুলি ছোট, অর্থাৎ অল্প শক্তিশালী রাষ্ট্র হয়। কোনো কোনো রাষ্ট্র মাঝারি শক্তিশালী, কোনো কোনো রাষ্ট্র বৃহৎ শক্তিশালী। জন
জন মেয়ার সীমার বলেন যে রাষ্ট্র শুধু নিরাপত্তার স্বার্থেই ক্ষমতা বৃদ্ধি করে না। রাষ্ট্র শুধু নিরাপত্তার স্বার্থেই ক্ষমতা বৃদ্ধি করে না। আমরা সাধারণভাবে জানি যে প্রত্যেকটা রাষ্ট্র তার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, তার ভৌগোলিক সীমানাকে রক্ষা করবার জন্য সে নিজে তার ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করতে চায়। এবং নিরাপত্তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, নিরাপত্তাকে বজায় রাখার সঙ্গে সঙ্গে জন মেয়ার সীমার বলছেন যে বিশ্ব ব্যবস্থার উপরে, ওয়ার্ল্ড সিস্টেমের উপর, ওয়ার্ল্ড স্ট্রাকচারের উপর, আন্তর্জাতিক কাঠামো, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাই। নিয়ন্ত্রণ কায়েম করা তার পক্ষে সম্ভব নয়। বিশ্ব ব্যবস্থাকে একক শক্তির নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন ব্যাপার, বাস্তবেও সম্ভব নয়। কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র কি চাই? জাতীয় স্বার্থ রক্ষা, দেশের নিরাপত্তা রক্ষা, এর পাশাপাশি প্রত্যেকটা রাষ্ট্র আন্তর্জাতিক ব্যবস্থাকে একচেটিয়া, আন্তর্জাতিক ব্যবস্থার উপর একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চাই। তাহলে আমরা দেখছি যে নয়া বাস্তববাদী যে দৃষ্টিভঙ্গি, সেখানে স্টেট অ্যাক্টরস, অর্থাৎ রাষ্ট্র যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা একক, তার পাশাপাশি বিশ্ব ব্যবস্থা, বিশ্ব কাঠামো, এটাও কিন্তু আন্তর্জাতিক রাজনীতির একটা নির্ধারক শক্তি। তাই স্টেট অ্যাক্টরসকে যেমন গুরুত্ব দিয়েছে নয়া বাস্তববাদ, তেমনি গুরুত্ব দিয়েছে বিশ্ব কাঠামোকে, ওয়ার্ল্ড সিস্টেম লেভেলকে, ওয়ার্ল্ড সিস্টেম স্ট্রাকচারকে। এই প্রেক্ষাপটে, এই দৃষ্টিভঙ্গিতে, নয়া বাস্তববাদীর এই দৃষ্টিভঙ্গিতে উদারনীতিবাদকে সমালোচনা করা হয়েছে। উদারনীতিবাদের সমালোচনা কিভাবে করেছে নয়া বাস্তববাদীরা? 1 নম্বর সমালোচনা, নয়া বাস্তববাদীরা বলেছেন যে উদারনীতিবাদী যে মতবাদ, সেখানে ধনতন্ত্রকে গুরুত্ব দেওয়া হয়। ক্যাপিটালিজম, মূলধন কোনো একটা দেশে শুধু ইনভেস্ট হয় না, মূলধন সঞ্চালিত হয় বিশ্বব্যাপী। উৎপাদন, প্রোডাকশন সিস্টেম, প্রোডাকশন ফোর্স, এটা বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়। প্রোডাকশন রিলেশন শুধু একটা দেশের প্রোডাকশনকে ভিত্তি করে গড়ে ওঠে না, প্রোডাকশন রিলেশন বিশ্বব্যাপী গড়ে ওঠে। আর এই বিশ্ব প্রোডাকশন সিস্টেমের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্বে প্রোডাকশন রিলেশন পরিবর্তিত হয়। আমরা ধনতান্ত্রিক রাজনৈতিক তত্ত্ব বলছি এই কারণে যে একটা দেশের মধ্যে উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী যেমন ধনী গরিবের ব্যবধানকে গুরুত্ব দেয়, ধনী গরিবের ব্যবধান বেড়ে যায়, ব্যক্তিগত মালিকানা থাকার ফলে মুষ্টিমেয় ব্যক্তির হাতে সম্পদ চলে যায়, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক ব্যবস্থাতে
বিভিন্ন যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলির মধ্যে বিভাজন আছে। আমরা লক্ষ্য করেছি 1990-91 সালের আগে পৃথিবীকে পশ্চিম এবং পূর্ব, ওয়েস্ট এবং ইস্ট এই দুই ভাগে ভাগ করা হতো। সাধারণত পশ্চিমের দেশগুলো ছিল উন্নত দেশ, আর পূর্বের দেশগুলি ছিল অনুন্নত ও উন্নয়নশীল দেশ। পশ্চিমের দেশগুলি অনুন্নত দেশগুলিকে অর্থনৈতিক সহযোগিতা করেছে, সামাজিক সহযোগিতা করেছে, সহযোগিতার মধ্য দিয়ে পূর্বের দেশগুলিকে শোষণ করেছে। পূর্বের দেশগুলিকে স্বনির্ভরশীল অর্থনীতি গড়ে তুলতে দেয়নি। আমরা ঠান্ডা যুদ্ধের অবসান, দ্বিমেরুবাদের অবসান, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একচেটিয়া আধিপত্য অর্থাৎ এক মেরুবাদের উদ্ভবের ফলে দেখলাম যে পৃথিবী পশ্চিম আর পূর্ব এই দুই ভাগে বিভাজনটা উঠে গেল। ভাগ হলো উত্তর এবং দক্ষিণ। সাধারণভাবে উত্তরের দেশগুলি হচ্ছে উন্নত দেশ, আর দক্ষিণের দেশগুলি হচ্ছে অনুন্নত ও উন্নয়নশীল দেশ। উত্তরের উন্নত দেশগুলি আধিপত্য বিস্তার করে দক্ষিণের দরিদ্র দেশগুলির উপর। আমরা এটা লক্ষ্য করেছি যে এই আধিপত্য স্থায়ীভাবে নতুন অর্থনীতি, নতুন বাণিজ্যিক সম্পর্ক, নতুন চুক্তি, দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক এই সমস্ত চুক্তির মধ্য দিয়ে আমরা দেখব যে উত্তরের উন্নত দেশগুলি তারা অনুন্নত দেশের উপর আধিপত্য বিস্তার করছে। অর্থনৈতিক সহযোগিতার নামে, কারিগরি বিদ্যা আর সহযোগিতার নামে বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার করছে, যাতে দক্ষিণের অনুন্নত দেশগুলি উন্নতি করতে না পারে। বিশ্বায়ন প্রক্রিয়াতেও আমরা এটা দেখব যে উন্নত দেশের মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলি অনুন্নত দেশের উপর যে শিল্প কারখানা গড়ে তুলছে, ব্যবসা বাণিজ্য করছে, তারই মধ্য দিয়ে সেই সব দেশের অর্থনীতিকে পরনির্ভরশীল করে তুলছে। এবং আজকের যে বিশ্ব রাজনীতি, বিশ্ব কাঠামো, সেটা কিন্তু পরনির্ভরশীল বিশ্ব কাঠামো। দুর্বল দেশ আরও দুর্বল হচ্ছে। তাহলে নয়া বাস্তববাদীরা বলছেন যে বিশ্ব যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে ধনতান্ত্রিক দেশগুলোর ইচ্ছা হলো দুর্বল দেশকে শোষণ করা। তাই ধনতন্ত্রের একটা রাজনৈতিক তত্ত্ব হলো উদারনীতিবাদ। এক্ষেত্রে এই দিক থেকে এই তত্ত্বটা সমালোচনার যোগ্য। নাম্বার 2, দেখো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংহতির কথা বলে উদারনীতিবাদ। স্টেট অ্যাক্টরস বা স্টেট একক বিশ্ব রাজনীতির একটা মূল শক্তি। স্টেট হচ্ছে সভরেন পাওয়ারফুলস। সুতরাং বিভিন্ন স্টেটের মধ্যে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, একে অপরকে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা, সামাজিক অস্থিরতা, সামাজিক ক্ষেত্রে সহযোগিতা, রাজনৈতিক ক্ষেত্রে যদি অস্থিরতা দেখা দেয় তাহলে একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে এবং পলিটিক্যাল স্টেবিলিটি আনার জন্য চেষ্টা করবে। আজকে সন্ত্রাসবাদ মানব সভ্যতার ধ্বংসের একটা বড় শক্তি। এই সন্ত্রাসবাদকে দমনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সংহতি গড়ে উঠছে। কিন্তু সত্যি সত্যি কি সহযোগিতা?
সত্যি সত্যি কি পরস্পরকে আন্তরিকভাবে বন্ধু হিসাবে সহযোগিতা করছে? না। উদারনীতিবাদী তত্ত্বে যে সহযোগিতার কথা বলা হচ্ছে, আমরা বাস্তববাদে দেখেছি কি? বাস্তববাদে দেখেছি যে দ্বন্দ্ব আর সহযোগিতা। উদারনীতিবাদে বিশ্ব শান্তির কথা বলা হয়, আন্তর্জাতিক সংগঠন বিশ্ব শান্তিতে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে, এই সমস্ত কথা বলা হয়। উদারনীতিবাদে নয়া উপনিবেশবাদকে উপনিবেশবাদকে উচ্ছেদের কথা বলা হয়। উদারনীতিবাদে সাম্রাজ্যবাদের বিপক্ষে বলা হয়, পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়। কিন্তু এই সহযোগিতার মধ্য দিয়ে প্রভুত্ব আর অধীনতার সম্পর্ক গড়ে ওঠে। প্রভুত্ব, কার প্রভুত্ব? শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের উপরে প্রভুত্ব বিস্তার করে আর দুর্বল রাষ্ট্রকে অধীন করে রাখে। এই যে সম্পর্ক, এই সম্পর্ককে নষ্ট করতে পেরেছে উদারনীতিবাদ। বিশ্ব শান্তি নিরাপত্তা বজায় রাখতে হবে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে, পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্কের মধ্য দিয়ে। কিন্তু এই প্রভুত্ব আর আধিপত্যের যে সম্পর্ক, অধীনতার যে সম্পর্ক, দুর্বলের উপর সবল রাষ্ট্র আধিপত্য বিস্তার করছে, দুর্বল রাষ্ট্রকে সবল রাষ্ট্র তার অধীনে রাখছে, আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে রাখছে, সে যাতে মাথা তুলে না উঠতে পারে। তাহলে উদারনীতিবাদ সমালোচনার যোগ্য। প্রভাবশালী রাষ্ট্র নিয়ম তার তৈরি করে। আজকে ইউএনওতে আধিপত্য কার? মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে ইউএনওতে আধিপত্য কার? চীনের আধিপত্য। যে বিগ পাওয়ার, অর্থাৎ যাদের ভিটো ক্ষমতা আছে, তারাই তো প্রভাবশালী। তারা সামরিক দিক থেকে, জাতীয় ক্ষেত্রে সামরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে তারা শক্তিশালী। আজকে সামরিক দিক থেকে আমেরিকা 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে সামরিক দিক থেকে রাশিয়া, 3 নম্বরে আছে সামরিক দিক থেকে চীন, 4 নম্বরে সামরিক দিক থেকে ভারত। কিন্তু ভারত হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার নয়, সেখানে ভিটো দিতে পারে না। চীন ভিটো দিতে পারে, আমেরিকা ভিটো দিতে পারে, ফ্রান্স ভিটো দিতে পারে, এই সমস্ত রাষ্ট্রগুলির ভিটো পাওয়ার আছে। তাহলে আমরা দেখছি যে আজকে বিশ্ব ব্যবস্থা যেটা আজকে নয়া বাস্তববাদেই বলছে, সেটাও কিন্তু সঠিকভাবে বাস্তবায়িত হতে পারছে না। তাহলে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো যে নিয়ম তৈরি করে, আজকে সাধারণ সভাতে যে সিদ্ধান্ত গৃহীত হয়, সেখানে প্রায় দেশই, উন্নত দেশগুলি যা বলে সেটাকে সমর্থন করে। আর সেখানে যে নিয়ম কানুন তৈরি হয় সাধারণ সভাতে, সেই নিয়ম কানুনগুলো তো প্রভাবশালী রাষ্ট্র তৈরি করেছে। জাতিপুঞ্জ গঠিত হয়েছে, জাতিপুঞ্জের সনদ রচিত হয়েছে, সেখানে তো প্রভাবশালী শক্তিশালী রাষ্ট্রগুলির ভূমিকা ছিল। আর সেই নিয়ম কানুনগুলো বিশ্বের সাধারণ রাষ্ট্রগুলি, সাধারণ শক্তিশালী অপেক্ষাকৃত কম শক্তিশালী রাষ্ট্রগুলোকে মেনে নিতে হচ্ছে। তাহলে এদিক থেকে উদারনীতিবাদ সমালোচনার যোগ্য। উদারনীতিবাদ যে আন্তর্জাতিক সংগঠনের কথা বলছে, যে আন্তর্জাতিক নিয়মকানুন, আন্তর্জাতিক আইনের কথা বলছে, আজকে উদারনীতিবাদ যে ইন্টারন্যাশনাল ল কমিশনের কথা বলছে, আজকে মানবাধিকার কিভাবে রক্ষিত হবে সে বিষয়ে যে বক্তব্য, সেখানে সাধারণ দেশগুলোর কোনো ভূমিকা থাকছে না। সুতরাং এইভাবে উদারনীতিবাদকে আমরা সমালোচনা করব এবং এটা বাস্তবের দিক থেকে আমরা সমালোচনা করব। 4, তাহলে বিশ্ব ব্যবস্থা
কে নিয়ন্ত্রণ করছে? কে? শক্তিশালী দেশগুলো বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। বিশ্ব ব্যবস্থাকে মেনে চলতেই হবে। সেখানে নিয়ন্ত্রণকারী শক্তি হলো সেই শক্তিশালী রাষ্ট্রগুলি। পরের সমালোচনা ৪ নাম্বার, চরম রক্ষণশীল দৃষ্টিভঙ্গি। এখানে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি এই কারণে বলা হচ্ছে যে উদারনীতিবাদ বিশ্বের দেশগুলির যে বিভাজন আছে, উন্নত রাষ্ট্র বা কোর স্টেট আছে, এগুলো হচ্ছে সামরিক অর্থনৈতিক দিক থেকে উন্নত। এবার ২ নম্বরে হচ্ছে সেমি পেরিফেরি স্টেট, অর্ধ উন্নত বা উন্নয়নশীল দেশ। ৩ নাম্বার হচ্ছে যে পেরিফেরি দেশ, অর্থাৎ অর্থাৎ হচ্ছে তোমার দরিদ্র দেশ, অনুন্নত দেশ। এখানে উদারনীতিবাদ উদারনীতিবাদ কি চাইছে? যে এই যে বিশ্ব ব্যবস্থাতে, যে বিশ্ব কাঠামোতে ৩টি স্তর আছে দেশগুলির মধ্যে, ৩টি অবস্থানে রয়েছে দেশগুলি। উন্নত দেশগুলো অনুন্নত উন্নয়নশীল দেশগুলিকে শোষণ করছে, সহযোগিতার নামে আধিপত্য বিস্তার করছে, এবং পেরিফেরি অর্থাৎ প্রান্তিক যে দেশ, দরিদ্র দেশ, তাদের উপর আধিপত্য বিস্তার করছে। এবার সেমি পেরিফেরি স্টেট, উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি যেমন ইন্ডিয়া, সেই দেশগুলো আবার কিন্তু অনুন্নত দেশগুলির উপরে আধিপত্য বিস্তার করছে, আর শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে পেরিফেরি বা প্রান্তিক অনুন্নত গরিব দেশগুলো। দেখো, তৃতীয় বিশ্বের দেশ থেকে অনেক দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, কিন্তু তৃতীয় বিশ্বের দেশ এখনো আছে বেকার সমস্যায় জর্জরিত, ঋণে জর্জরিত। আজ অর্থনীতিতে অনেক কিছু দেশ আছে, ছোট ছোট রাষ্ট্র আছে, যারা আজকে তোমার ব্ল্যাক লিস্টে অর্থনীতিতে। তারা আইএমএফ থেকে ঋণ পাবে না, বিশ্ব ব্যাংক থেকে ঋণ পাবে না। আবার অনেক দেশ আছে গ্রে লিস্টে নাম আছে, আর হোয়াইট লিস্টেও উন্নত দেশগুলোর নাম আছে। তাহলে এই যে অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য, এই বৈষম্যমূলক বিশ্ব ব্যবস্থাকে, অবৈষম্যমূলক বিশ্ব ব্যবস্থাকে বজায় রাখতে চাই। তাহলে বিশ্ব ব্যবস্থা চাইছে নয়া বাস্তববাদ। বিশ্ব ব্যবস্থা কাম্য, বিশ্ব ব্যবস্থা দরকার। তার কারণ কোনো শক্তিশালী স্টেট অ্যাক্টর যতই শক্তিশালী হোক, সে বিশ্ব ব্যবস্থাকে মেনে চলতে পারে বা বাধ্য, বিশ্ব ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়। কিন্তু উদারনীতিবাদ যে তত্ত্বকে সমর্থন করে, যে বিশ্বের ধনী দরিদ্রের যে ব্যবধান, কোর স্টেট, সেমি পেরিফেরি স্টেট এবং পেরিফেরি স্টেটের যে বিভাজন, এবং তাদের মধ্যে যে অর্থনৈতিক শোষণ চেন ওয়াইজ হচ্ছে, এই ব্যবস্থাটাকে বজায় রাখতে চাইছে উদারনীতিবাদ। তাই নয়া বাস্তববাদীরা বলছে এটাকে এটাকে তুলে দিতে হবে। বিশ্ব ব্যবস্থাকে ভারসাম্য, বিশ্বের যে ভারসাম্য, বিভিন্ন দেশের মধ্যে শক্তির যে ভারসাম্য, সেটা বজায় রাখতে হবে। ৫ নাম্বার, দেখো নয়া বাস্তববাদীরা বলছেন, কি বলছেন? যে উদারনীতিবাদে অবাধ ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। তোমরা তো জানো যে অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অবাধ ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন, যে রাষ্ট্র ব্যবসার উপরে, শিল্পের উপরে খবরদারি করবে না, তাদেরকে স্বাধীনভাবে উৎপাদন করতে দিতে হবে, আর সেই উৎপাদিত দ্রব্য দেশের মধ্যে বিভিন্ন জায়গায় সঞ্চালিত হবে, সেখানে যোগান হবে, চাহিদা আসবে, এবং চাহিদা যোগানে ঘাত প্রতিঘাত দ্রব্যের দাম নির্ধারিত হবে। এইভাবে শিল্পে উৎপাদন বাড়বে। শিল্পের উৎপাদন বাড়া মানে কৃষিতে উৎপাদন বাড়াতে হবে, কৃষি থেকে শিল্পে কাঁচাদ্রব্য আসে। কিন্তু তখন ব্যবসা বাণিজ্য উদারনীতিবাদে প্রথমে অতটা আন্তর্জাতিক ছিল না। কিন্তু আমরা জানি যে উদারনীতিবাদী তত্ত্বের আন্তর্জাতিক স্তরে তার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আজকে গ্লোবালাইজেশনের যুগে উদারনীতিবাদ যেখানে স্টেটকে গুরুত্ব দিচ্ছে, গ্লোবালাইজেশনের যুগে নন স্টেট অ্যাক্টর কিন্তু গুরুত্ব পাচ্ছে।
আজকে স্টেটের যে নেচার, স্টেট পাওয়ার, তার পরিবর্তন আসছে। পুলিশি স্টেট ছিল উদারনীতিবাদের প্রথম দিকে, তারপরে ওয়েলফেয়ার স্টেটের ধারণা এলো। ওয়েলফেয়ার স্টেটের ধারণা কে ত্যাগ করে সেখানে সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্ব এলো। উদারনীতিবাদ, সাবেকি উদারনীতিবাদ, আধুনিক উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ। দেখো, নয়া উদারনীতিবাদের সঙ্গে হচ্ছে বেসরকারীকরণ ঘনিষ্ঠভাবে যুক্ত, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে যুক্ত, এবং তোমার এবং উদারীকরণ, অর্থাৎ সব কিছু ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করতে হবে। বাণিজ্যিক ক্ষেত্রে যেখানে অবাধ ব্যবসা বাণিজ্য ছিল, সেখানে স্টেট পাহারা দিবে, বাণিজ্য করার ক্ষেত্রে কোম্পানিগুলিকে সহযোগিতা করবে। খোলা বাজার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য শুধু আভ্যন্তরীণ ক্ষেত্রে উন্নতি না, আভ্যন্তরীণ বাণিজ্যের সঙ্গে সঙ্গে সমানভাবে বা আরও বেশিভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে তোমার আন্তর্জাতিক বাণিজ্য। একে বলা হয় খোলা বাজার অর্থনীতি। একটা দেশের কোম্পানি বিভিন্ন দেশে উৎপাদন করবে, শিল্প কারখানা তৈরি করবে, আবার সেই সব দেশে সেই দ্রব্য বিক্রি করবে। কিংবা কোনো দেশের দ্রব্য তৈরি করার ক্ষেত্রে একটু ইনফ্রাস্ট্রাকচারের অসুবিধা আছে, সেখানে সেই দ্রব্যটা তৈরি না করে যেখানে দ্রব্য তৈরি করা যাবে সেখানে দ্রব্যটা তৈরি করে বিশ্বব্যাপী সেই দ্রব্য সম্প্রসারিত হচ্ছে। এখানে খোলা বাজার অর্থনীতি। তোমরা জানো যে ইউরোপীয় ইউনিয়ন, ওখানে মুদ্রা ইউরো মুদ্রা। বেশ কিছু দেশ একটা এই সংগঠনের সঙ্গে যুক্ত, সেখানে পাসপোর্ট ভিসা লাগে না দ্রব্য কেনা বেচার ক্ষেত্রে, বেড়ানোর ক্ষেত্রে ইত্যাদি। তাহলে আজকে দেখছি যে এই যে অবাধ ব্যবসা বাণিজ্য, খোলা বাজার অর্থনীতি, উদারনীতিবাদের কথা বলা হচ্ছে, এর মধ্য দিয়ে কি হচ্ছে? এর মধ্য দিয়ে নয়া উপনিবেশবাদ কায়েম হচ্ছে। নয়া উপনিবেশবাদ কি? দেখো, সনদে বলা হয়েছে যে, জাতিপুঞ্জের সনদে বলা হয়েছে যে উপনিবেশবাদ নিপাত যাক। এবং এই বক্তব্যকে কেন্দ্র করে দেখো, আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা পেয়েছি। আমরা দেখেছি যে 1945 থেকে 1960 এর মধ্যে প্রায় 40টারও দেশ ভূখণ্ড স্বাধীনতা লাভ করেছে। আবার 1960 থেকে 70 আফ্রিকা মহাদেশের প্রায় 31টা দেশ স্বাধীনতা লাভ করেছে। এই যে নামিবিয়া স্বাধীনতা লাভ করে 1989 সালে। এইভাবে পরাধীন ভূখণ্ড কিন্তু স্বাধীন হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা কি জানো, যারা উপনিবেশিক শক্তি, যাদের চরিত্র হলো অন্য ভূখণ্ডকে শোষণ করা, অন্য দেশকে শোষণ করা, তারা শোষণের জায়গা থেকে কি সরবে? আরেকটা কথা আমরা বলেছি যে নয়া বাস্তববাদ যেতে বিশ্ব ব্যবস্থার কথা বলছে, সেই বিশ্ব ব্যবস্থাতে কি হয়? বিশ্ব ব্যবস্থাতে শক্তিশালী দেশগুলোর আধিপত্য, সেখানে কিন্তু দুর্বল দেশের কোনো স্থান নেই, তাদের কোনো ভূমিকা নজরে আসে না, পারে না, তাদের শক্তি নেই, সামর্থ্য নেই, তারা পরনির্ভরশীল। ডিপেন্ডেন্সি থিওরি চলছে বর্তমানে, পরনির্ভরশীলতার তত্ত্ব। উন্নয়নের জন্য অপর দেশের উপরে পরনির্ভর। উন্নত দেশগুলো আজকে উন্নতিকে অব্যাহত রাখছে, অনুন্নত দেশের সঙ্গে সম্পর্ক আছে বলে, এটাও একটা পয়েন্ট। মানে উন্নত দেশগুলো জিনিস অনুন্নত দেশ কিনছে, উন্নত দেশগুলো কে কারখানা তৈরি করতে দিচ্ছে উন্নয়নশীল দেশগুলো, বা অনুন্নত দেশ কারখানা তৈরি করতে না দিলে তো উন্নত দেশের অর্থ আসবে না, ইনকাম আসবে না। তাহলে আজকে আমরা দেখছি যে ওই সাবেকি কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ উচ্ছেদ হয়েছে ঠিকই, কিন্তু ওই কলোনিয়ালিজমটা এখনো রয়েছে। তার কারণ হচ্ছে যেসব দেশ পরাধীন ছিল, সে আফ্রিকা মহাদেশের যেসব দেশ স্বাধীনতা পেয়েছে, এশিয়া মহাদেশের যেসব দেশ স্বাধীনতা পেয়েছে, তারা অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল, আর এই সব দেশের সঙ্গে তারা বন্ধুত্ব স্থাপন করেছে। তোমরা বলো, ভারত স্বাধীনতা পেয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, ভারতের স্বাধীনতা। তো ভারতের সঙ্গে তো বন্ধুত্ব নষ্ট হয়নি, তাহলে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ইংল্যান্ড বজায় রেখেছে। সব দেশেই কিন্তু এই অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করবার জন্য। এটা হলো নয়া উপনিবেশিক শোষণ। উপনিবেশিক শোষণ কিন্তু দুর্বল দেশের উপর থেকে চলে যায়নি। অবাধ ব্যবসা বাণিজ্য, খোলা বাজার অর্থনীতি বিভিন্নভাবে মোড় নিয়েছে। দেখো, দেখো, সাবেকি উদারনীতিবাদে অর্থনৈতিক ব্যবস্থা হলো অবাধ ব্যবসা বাণিজ্য নীতিকে গুরুত্ব হয়েছে, উৎপাদনের উপর ব্যক্তি মালিকানা, শিল্প সংরক্ষণ নীতি ইত্যাদি, ব্যক্তি স্বাধীনতা, এই সমস্ত অবাধ বাণিজ্য
এখানে গুরুত্ব পেয়েছে। এবং অর্থনীতি ছিল ব্যক্তিগত মালিকানারকে বেশি গুরুত্ব দিয়ে উৎপাদন। আর আধুনিক উদারনীতিবাদে ওয়েলফেয়ার স্টেট, সেখানে অর্থনীতিকে মিক্সড ইকোনমি, উৎপাদনের ক্ষেত্রে তিনটি উদ্যোগ থাকবে, একটা ব্যক্তিগত উদ্যোগ, দুই হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগ, তিন হচ্ছে ব্যক্তি ও রাষ্ট্র যৌথ উদ্যোগ, তিনটি সেক্টরে উৎপাদন। এইটা হলো মিক্সড ইকোনমি। এটাও চলে গেল, আবার চলে আসলো তোমার পুলিশি রাষ্ট্র। সেখানে পুলিশি রাষ্ট্রের সঙ্গে অর্থনীতি কাঠামো হলো কি, যে খোলা বাজার অর্থনীতি, অবাধের তুলনায় আরও, আর ব্যক্তি মালিকানা আরও, ব্যক্তিগত মালিক আরও, আরও ব্যক্তি মালিকানাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হলো। ব্যক্তিগত স্বাধীনতা সাবেক উদারনীতিবাদে ছিল, সেটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হলো। আধুনিক উদারনীতিবাদে ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকেও গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু নয়া উদারনীতিবাদে তোমার ব্যক্তি মালিকানাকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হলো। নয়া উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হলো। এখানে রাষ্ট্রীয় মালিকানাকে উচ্ছেদ করা হচ্ছে। এই যে অর্থনীতি, এর মধ্য দিয়ে নয়া উপনিবেশিক শোষণ চালু হয়ে গেছে। এই আমরা 5টা পয়েন্টে আমরা উদারনীতিবাদের সমালোচনা করলাম। সেখানে নয়া বাস্তববাদের দৃষ্টিভঙ্গিতে, নয়া বাস্তববাদ যেখানে স্টেট অ্যাক্টর শুধু নয়, স্টেট অ্যাক্টর অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্টেট যে সভরেন পাওয়ার আছে, এটাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না, কিন্তু সভরেন পাওয়ারের যে লিমিটেশন, এই সভরেন পাওয়ার হচ্ছে কোন কোন রাষ্ট্রের সভরেন পাওয়ার। সেখানে বিশ্ব ব্যবস্থার কথা বলছে, হ্যাঁ, বিশ্ব ব্যবস্থাটা ভালো, সেই বিশ্ব ব্যবস্থা যেমন উদারনীতিবাদের তুলনায় ভালো কথা, কিন্তু বিশ্ব ব্যবস্থাতেও উদারনীতিবাদের যে নতুন কৌশল, অর্থাৎ নয়া উদারনীতিবাদ, নয়া উদারীকরণ যেটাকে বলা হচ্ছে, নয়া উদারীকরণ, গ্লোবালাইজেশন এবং প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণ, এই এই যে সমস্ত বক্তব্য, এগুলির মধ্য দিয়ে নয়া উপনিবেশবাদ, আর নয়া উপনিবেশবাদের সঙ্গে সঙ্গে উদারনীতিবাদ কিন্তু নয়া সাম্রাজ্যবাদকে সমর্থন। এটা একটা আমরা পয়েন্ট 6 নাম্বার। নয়া সাম্রাজ্যবাদের দিক থেকে সমালোচনা করা যায় নয়া বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে। নয়া সাম্রাজ্যবাদ এটা কি? দেখো, দ্বিতীয় মহাযুদ্ধের আগে দেশ দখলের প্রতিযোগিতা ছিল। আমরা আমরা দেখেছি দেশ দখলের প্রতিযোগিতা ছিল। দেশ দখলের প্রতিযোগিতা যদি নাই থাকবে, তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো কেন? সেখানে বাজার দখল, প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতা, শিল্পে উন্নতি, বাণিজ্যিক প্রতিযোগিতা, সেখান থেকে তোমার সাম্রাজ্যবাদী মনোভাব, সেখান থেকেই হয়েছে যুদ্ধ। আবার দ্বিতীয় মহাযুদ্ধে দেখো, দেশ দখলের প্রতিযোগিতা, এটা হলো সাম্রাজ্যবাদ। এইসব দেশ দখলের প্রতিযোগিতা করতে গিয়ে আমরা তো দেখলাম জার্মানি ভ্যানিশ হয়ে গেল, জার্মানি দুটো ভাগে ভাগ হয়ে গেল। দেশ দখলের প্রক্রিয়াকে প্রতিরোধ করতে গিয়ে ফ্রান্স তো কি বলবো, হিটলারের কাছে জব্দ হয়ে গেল। আমরা তো স্বাধীনতা পেতাম না 47 সালে। কেন পেতাম না? যে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল, হিটলার ব্রিটেনের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি ভেঙে চুরমার করে দিয়েছিল। ব্রিটেন ওই মানে সাপে সবল মারে না, সেই সবল মারার যে মতো ক্ষমতা ছিল না, সে চলতে পারছে না, তার মাজাটা ভেঙে দিয়েছে হিটলারের ফ্যাসিবাদী নাৎসি বাহিনী। তো এইভাবে আমাদের বিচার করতে হবে যে বাণিজ্য, এখানে কি বলবো, ওই সাম্রাজ্যবাদ, ওখানে দুটোই সাম্রাজ্যবাদের ফলেই ওই যুদ্ধ দুটো। তা আজকে এরকম যুদ্ধ কিন্তু চলছে। আজকে তোমার ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। আবার এর দুটো বিভাজন হয়ে গেছে, কেউ নিরপেক্ষ আছে, তোমরা জানো। তো এখন কথা হলো যে এই সাম্রাজ্যবাদও কিন্তু চলছে, সাম্রাজ্যবাদ নতুনভাবে চলছে। তো ইরাকে আভ্যন্তরীণ ঘটনা কি ঘটলো না করলে আমেরিকার মাথা ব্যথা কি, ইউএনওর মাথা ব্যথা কেন হলো? ও তো মারণাস্ত্র তৈরি করেছে, রাসায়নিক বোম তৈরি করেছে। প্রমাণ হয়েছে কি ইরাকে এইসব অস্ত্র পেয়েছে জাতিপুঞ্জ? তাহলে সেখানে জাতিপুঞ্জের তরফ থেকে সেনাবাহিনী গঠন করে কোনো দেশ সেনা দেয়নি, কিন্তু ইংল্যান্ড সেনা দিল, আর যুদ্ধ করলো সাদ্দামের মানে এগেনস্টে, সাদ্দামকে পরাজিত করলো যুদ্ধে, তাকে ফাঁসি দিয়ে হলো পুতুল সরকার তৈরি করে। তাহলে আমেরিকার সেনা সেখানে আছে কেন? এটা হলো, আমি একটা উদাহরণ দিলাম, এটা হলো নয়া সাম্রাজ্যবাদ।
এই নয় সাম্রাজ্যবাদ। ওই যে আফগানিস্তানে সেনা ছিল, সেটা তো নয় সাম্রাজ্যবাদের দৃষ্টান্ত। তাহলে বিশ্বের সবল দেশগুলো এইভাবে কিন্তু তার চরিত্র হচ্ছে শোষণ করা, তার চরিত্র হচ্ছে সাম্রাজ্য বিস্তার করা পরোক্ষভাবে। আজকে চীন যেমন ধরো নয় সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করছে। চীন অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দিচ্ছে, সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করছে। শ্রীলঙ্কায় কী করলো? ওখানে হামবার দ্বীপে যুদ্ধ জাহাজ আছে, সামরিক ঘাঁটি স্থাপন করা। মূল টার্গেট হচ্ছে ভারতকে লক্ষ্য, ভারতকে জব্দ করা। বাংলাদেশের মাটিকে ব্যবহার করছে। তবে এটা আমরা আশা করব যে বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারা চীনের এই দৌরাত্ম্য, পাকিস্তানের এই যে ভূমিকা, নক্করজনক ভূমিকা, তারা এটা মেনে নিতে পারবে না। এখন আধিপত্য ডমিনেট করছে সাময়িকভাবে মৌলবাদী শক্তি, এই শক্তি টিকবে না। সুতরাং পৃথিবী, আমি উদাহরণ হিসেবে বললাম যে নয়া উদারনীতিবাদ যেটা, সেটাও সমালোচনার যোগ্য। বিশ্বায়ন আজকে রমরমা করে চলছে, বিশ্বায়ন বেশি দিন চলবে না। নয়া উদারনীতিবাদ প্রক্রিয়া, এটা কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়াকে গুরুত্ব দেয়। মানে মানে পুঁজিবাদ বিভিন্ন রূপ ধারণ করে। পুঁজিবাদ, হ্যাঁ, কোনো সময় তোমার সাবেকি উদারনীতিবাদ, রাজনৈতিক তত্ত্ব, অর্থনৈতিক তত্ত্ব, অবাধ ব্যবসা বাণিজ্য। পুঁজিবাদ আমরা দেখলাম যে মিক্সড ইকোনমি, অর্থনীতির কথা বলল নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে, নিজের কাঠামোকে বজায় রাখবার জন্যে। আবার সেখানে পলিটিক্যাল দিক হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। আবার পুঁজিবাদ আরেকটা নতুন রূপ যেটা নিয়েছে এখন, নয়া উপনিবেশিক শোষণ, নয়া সাম্রাজ্যবাদ, এই নীতি, দুর্বল দেশকে নিজের অধীনে রাখা। আর সেখানে উপনিবেশিক নয়া উপনিবেশিক বা কথাবাদ এই বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চালাচ্ছে। আর প্রতিটা দেশে যেখানে বিশ্বায়ন হচ্ছে, এখানে নাচানাচি করার ব্যাপার নয়, প্রত্যেকটা দেশ কিন্তু ফাঁপড়ে পড়বে, সংকটে পড়বে। ইন্ডিয়া এখন খুব আমরা উল্লসিত, কিন্তু এই উল্লাস করার কোনো কারণ নেই। ভারতবর্ষের ধনবৈষম্য বাড়ছে, আর এইভাবে অর্থনীতি কখনোই স্থায়িত্ব লাভ করবে না। যেখানে দরিদ্র মানুষ না খেয়ে মরবে, যেখানে দরিদ্র মানুষের বাসস্থান থাকবে না, সরকারি পলিসিতে, গভর্নমেন্ট পলিসিতে যেটুকু সুযোগ সুবিধা দেয়, সেখানে কিন্তু মন্ত্রী, নেতা, দেশের কর্ণধাররা সেই টাকাটাও চুরি করে খায়। দেশের নেতা মন্ত্রীরা তারা এই করাপশনের সঙ্গে যুক্ত। সে আফ্রিকা মহাদেশের দেশগুলিতেও তাই, বিশাল করাপশন। তারা গাছের আম পেড়ে পেড়ে খায়, পাশাপাশি ঝড়ে যেটা পড়ে, অর্থাৎ সরকারি সুযোগে যেটা থাকে সেটা হলো ঝড়ে পড়া আম, সেটাও কিন্তু তারা কুড়িয়ে খায়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে নয়া বাস্তববাদীরা উদারনীতিবাদের যে সমালোচনাগুলো করেছেন সেগুলো যুক্তিসঙ্গত। আবার আমরা কিন্তু নিরপেক্ষ বিচারে উদারনীতিবাদকে সমালোচনা করব, যে উদারনীতিবাদ নয়া উপনিবেশিক শোষণ, নয়া সাম্রাজ্যবাদী নীতিকে প্রশ্রয় দিচ্ছে, এবং বিশ্বের এগুলি সাময়িকভাবে অনেক সময় আপাতদৃষ্টিতে ভালো বলে মনে হয়, কিন্তু ভালো নয়। এটা মানব সভ্যতার ধ্বংস করবে ভবিষ্যতে, এবং এই হিউম্যান রাইটকে কেড়ে নেওয়ার একটা প্রক্রিয়া। এখানে নারীদের পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত শোষণ নয়া উদারনীতিবাদের যে লেটেস্ট রূপ, নয়া উদারনীতিবাদ, সেখানে আমরা লক্ষ্য করছি। এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম।